স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজ ৫ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। গত বছর এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে বিদায় নেয় ফ্যাসিস্ট সরকার। ২৪-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল নয়, বরং এটি ছিল দীর্ঘকাল ধরে সমাজে জমে ওঠা বঞ্চনা, বৈষম্য ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক বিশাল গণবিস্ফোরণ। এ সময় দেশের উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রাম পর্যন্ত হাজার হাজার তরুণ তরুণী, ছাত্রছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, পেশাজীবী এবং সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল প্রতিবাদের স্লোগান, চোখে মুখে ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রত্যয়, আর হৃদয়ে বহমান ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা। এগুলো বাস্তবায়নে কিছুক্ষণ আগেই ২৮ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হককে। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই লক্ষ্যে আসলে আমরা কত দূর এগুলাম গত এক বছরে? এটি যদি, এই তো আমাদের সবারই দায়িত্ব, রাজনীতিবিদ বলেন, বর্তমান সরকার বলেন, এবং এই ফরিদদের মতো যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তাদেরও একটা দায়িত্ব, যদিও তিনি রাজনীতিবিদদের মধ্যেও পড়েন। তো ডক্টর আসিফ শাহান, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে কতটুকু এগুলাম আমরা? ধন্যবাদ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যেমন আবার এই প্রশ্নের খুব সহজ উত্তর দেওয়াটাও একটু ডিফিকাল্ট। মানে একদম মোটা দাগে বলা যে আমরা কিছুই অর্জন করিনি, এটা যেমন আমার ধারণা ঠিক সঠিক চিত্রটা বর্ণনা করে না। আবার যদি মনে হয় যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, সকল সমস্যা হচ্ছে গিয়ে দূর করে ফেলেছি, সেটাও আসলে এটার প্রকৃত উত্তরটা দিতে পারে না। এখন যদি আমরা বলি যে আমাদের আসলে এগেইন আবারও ফেরত যে পুরনো বক্তব্যে যে আমরা আসলে কি উদ্দেশ্যে করেছি না, পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে একটা চেষ্টা আছে, এখনও চলমান আছে, সেটা হচ্ছে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটার কথা আমরা বলছি, সেটা শুধুমাত্র সরকার পরিবর্তনের ব্যাপার ছিল কিনা, যে শেখ হাসিনার পতন এবং তারপরে একটা নির্বাচন, তো ওই দুটো তো আমরা অ্যাচিভ করেছি। শেখ হাসিনার পতন হয়েছে, নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সো গণ অভ্যুত্থান সফল। কিন্তু আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আপনি যদি ৩ তারিখের বা তার আগে দ্রোহযাত্রা, পরবর্তীতে ৩ তারিখ, আমি স্পেসিফিক্যালি ৩ তারিখের কথাটা উল্লেখ করতে চাই, যে ৩ তারিখে যখন এই এক দফার ঘোষণাটা আসে, সেই এক দফার ঘোষণা কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা ছিল যে আমরা চাচ্ছি যে এমন একটা নতুন সামাজিক চুক্তি শব্দটা ব্যবহার করা হয়েছিল ওই বক্তব্যে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, এবং সেটা ডিফাইন করতে যে বলা হয়েছিল যে এমন একটা পলিটিক্যাল সিস্টেম আমরা চাচ্ছি, স্ট্রাকচারে এমন একটা পরিবর্তন চাচ্ছি যেন কোনোভাবে অথরিটেরিয়ান বা ফ্যাসিবাদী যে ব্যবস্থা আছে সেটা যেন ফেরত না আসতে পারে। এইটা কিন্তু একটা বোল্ড ভিশন স্টেটমেন্ট। তার মানে হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র যে আপনার সরকারের পতন বা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা এই পর্যন্ত না, এই ভিশনটা এইটা। আমরা এখন সেই জায়গা থেকে যদি আপনি বিচার করেন, তাহলে আমরা যে জায়গাটায় আসতে পারি যে কিছু পজিটিভ পরিবর্তন আমরা দেখেছি। প্রথমত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক কালচারে, যেটাকে আমরা একটা কনফ্রন্টেশনাল কালচার বলি, সেখান থেকে যে একটা কনসেনসাস বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে, একটা তর্ক বিতর্ক হচ্ছে, সেটা একটা পজিটিভ দিক। আমরা একসাথে বসতে পারছেন এবং নিয়মিত, সেটা একটা পজিটিভ দিক। রাজনৈতিক শিষ্টাচারের কিছু জিনিসপত্র আবারও ফেরত আসছে, সেটা একটা পজিটিভ দিক। আবার যদি হচ্ছে গিয়ে আপনি একই সাথে চিন্তা করেন যে মত প্রকাশের ক্ষেত্রে যদিও দেয়ার আর সাম সার্টেন নুয়ান্সেস, তারপরেও একটা মোটামুটি অবস্থানে আমরা আছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, মানে আমি বরং এই ক্ষেত্রে দেখেছি অনেক বেশি রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দায়িত্বে বরং পজিটিভ বেশ কিছু অ্যাকশন নিতে পেরেছে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার দিকে তাকান, সেই ক্ষেত্রে এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এই যে আমরা যে শাসন ব্যবস্থার পরিবর্তন যেটা পেরেছি, সেটার প্রতি হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট হয়তো আছে, কিন্তু সেটার বাস্তবায়নের ক্ষেত্রে আমি সিগনিফিক্যান্ট দুর্বলতা দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে খুব নাইভ অ্যাকশন দেখতে পাচ্ছি, এবং কিছু ক্ষেত্রে তারা আসলে কেন করছেন সেটা পরিষ্কার না। যেমন দেখেন আপনি, আমি বুঝলাম যে ৫ তারিখের পরে ৩ দিন আপনি মানে দেশের অবস্থা এসেছিল, ৮ তারিখে আপনি আসছেন, পুলিশ ভঙ্গুর, সকল ইনস্টিটিউশন ভঙ্গুর, এই সকল কিছু আমি মেনে নিচ্ছি।
কিন্তু গত এই যে আমরা 1 বছরে এখানে দাঁড়িয়ে আছি, এই 1 বছরে আপনি এই ভঙ্গুর প্রশাসন, ভঙ্গুর পুলিশ, তার চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য আপনি কি পজিটিভ কিছু করতে পেরেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একই সময়ে আমরা যেটা দেখেছি যে কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে রাজনৈতিক দলগুলো যে একসাথে বসছে, এই যে একটা পরিবর্তন আগের ব্যবস্থা থেকে রাজনৈতিক সংস্কৃতিতে যে একটি পরিবর্তন এসছে, এটির কি ক্রেডিট সরকার নিতে পারে না, না এটা আসলে অবস্থার পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে উপলব্ধি হয়েছে? আমার কাছে মনে হয় অবস্থার পরিপ্রেক্ষিতে এইটা অবশ্যই, মানে অন্তর্বর্তীকালীন সরকার এইটুক ক্রেডিট পাবেন যে বসার জায়গাটা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। কিন্তু আমি বলছি যে সরকারের যে মূল যে দায়িত্বটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে তার ক্যাপাসিটির পার্থক্য আছে। কিন্তু আমার তার চেয়ে যেটা বড় সমস্যা, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ ছিল বেশ কিছু উদাহরণ তৈরি করে দেওয়া যা, যেটা পরবর্তীতে যেই সরকারই আসবে সে এইটা দেখে তার কার্যাবলী ঠিক করবে। যেমন বিচার বিভাগের স্বাধীনতা, এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে কিছু অবস্থান নেওয়ার জায়গা ছিল, সেটার বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। এই যে আপনি গণহারে মামলা দেওয়া এবং সেই মামলায় আপনি যে কোনো নাগরিককে যেভাবে গ্রেফতার করছেন, সেইটাকে বন্ধ করার জন্য কিছু সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া, মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো আমরা এখনও ঘটে যাচ্ছি সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সুস্পষ্ট ইস্যু নেওয়া, এই যে মবের বিস্তার এবং মবের মাধ্যমে আইন শৃঙ্খলাকে যে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে প্রবণতা, সেইটাকে তো সরকার শক্তভাবে ডিল করছেই না, বরং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এইটার প্রতি এক ধরনের ট্যাসিভ একটা সমর্থন মানে থেকে যাচ্ছে সরকারের। এই জায়গাগুলো হচ্ছে গিয়ে কমিটমেন্টের সমস্যা। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনি আপনাকে আপনার ক্যাপাসিটি বাড়াতে পারেননি, এবং 2 আপনি খুব মানে স্ট্রংলি যে কমিটমেন্ট দেখানোর কথা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি, সেই কমিটমেন্ট আপনি দেখাতে পারেননি। এবং সরকার যদি কমিটমেন্ট দেখাতে হলে সরকারকে অনেক সময় আনপপুলার ডিসিশন নিতে হয়, যেইটা হয়তো হচ্ছে কি আপনার মেজরিটি জনগণ সেটার বিরোধিতা করতে পারে, কিন্তু দ্যাট আনপপুলার ডিসিশন সরকারকে নিতে হয়, কারণ হচ্ছে গিয়ে আপনার দায়িত্বের জায়গাটা, এটা তো দায়িত্বের জায়গা, অধিকার প্রতিষ্ঠা, নাগরিকের অধিকার প্রতিষ্ঠা। এবং সেই জায়গাগুলোতে এসে আমরা যদি সরকারকে দেখি যে এটা আপনি বড় ধরনের মিছিল করবেন, বড় ধরনের মানে এক ধরনের বিক্ষোভ করবেন, এবং সেটাই সরকারকে তার ডিসিশনকে প্রভাবিত করছে, এইটা সরকারের দুর্বলতার প্রকাশ। এইটা আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য খুব ডেঞ্জারাস একটা প্রেসিডেন্ট তৈরি করছে। ভবিষ্যতে যেই সরকারই আসুক, আপনি যদি বৈষম্যহীন সমাজ তৈরি করতে চান, বৈষম্যহীন তার মানে সরকারকে কিছু ক্ষেত্রে পজিটিভলি ইন্টারফেয়ার করতে হবে রাইটস এনশিওর করার জন্য। তা আপনি যদি সেই রাইটস এনশিওরের জায়গাগুলোতে এসে পিছিয়ে যান, ভয় পান, তাহলে তো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যেই মূলনীতি সেটার প্রতি আপনার কমিটমেন্টের ঘাটতি দেখা যাচ্ছে। সেইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংকটের জায়গা আমার মনে হয়। জি, ধন্যবাদ। আমরা পরে আবার আপনার কাছে আসবো। আমি একটু ফরিদুল হকের কাছে যেতে চাই যে আপনি যেই সংগঠনকে রিপ্রেজেন্ট করেন এখন, এই সংগঠন গঠিতই হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই। তার মানে আপনাদের দলের শীর্ষ পর্যায়ের নেতা বা তৃণমূল পর্যায়েও নেতাকর্মীরা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং অবদান আছে, এবং আপনারা নেতৃত্বও দিয়েছেন। তো সেই জায়গাটায় পরবর্তীতে আপনারা রাজনীতিতে চলে এসছেন। তো ওই একই প্রশ্ন আমি ডক্টর আসিফ শাহানকে করেছিলাম, যেটি যে 1 বছরে আসলে আপনাদের যে ওই 3 তারিখের যেই ঘোষণা, তারপরে এই 1 বছরে আপনারা সেই ঘোষণার কতটুকু বাস্তবায়ন দেখছেন, বা আপনারা আবার এই বাস্তবায়নে আপনারা কতটুকু অবদান রাখতে পারছেন? জি, ধন্যবাদ আপনাকে। সহ-আলোচককে শুভেচ্ছা, দেশবাসীকেও শুভেচ্ছা। আজকে 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট বিদায়ের দিন। আর আমি শ্রদ্ধাভরে স্মরণ করতেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এটা যেটা হয়েছে যে আমাদের প্রথমত হচ্ছে যে প্রত্যাশার যে জায়গাটা আমাদের, তো একদম যদি আপনি এক লাইনে বলতে পারেন তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কারণ হচ্ছে যে আপনি এইখানে যা কিছুই মানে যা কিছু আমাদের পছন্দ হয় না কিংবা যা কিছু আমরা চাই না, প্রত্যেকটার সাথেই কোনো না কোনো ফর্মে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কানেক্টেড। মানে একটা শাসন ব্যবস্থা যদি মানুষের পক্ষের না হয়, গণতান্ত্রিক না হয়, তাহলে ওই শাসন ব্যবস্থা দিয়ে আপনি কোনো ধরনের কোনো বেটার আউটপুট আনতে পারবেন না। আপনি যত ভালো মানুষকেই
ক্ষমতায় বসান, এটা আসলে কাজ করবে না। মানে শাসন ব্যবস্থার ভেতরে যারা থাকে, যারা এটার ভেতরে বিভিন্ন ফর্মে কাজ করে, তাদেরকে দিয়ে আপনি আসলে বেটার আউটপুট আনতে পারবেন না। মানে ধরেন আমাদের মানে ধরেন গত 5 তারিখে একটা সরকার চলে গেছে, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু ধরেন সেই পুরনো আমলাতন্ত্র, পুরনো পুলিশ, পুরনো ধরেন মনে করেন যে মানে ইভেন আপনাদের পুরনো মিডিয়া, পুরনো বুদ্ধিজীবীরা, পুরনো সাংস্কৃতিক কর্মী সবাই তো রয়ে গেছে। কারণ ফ্যাসিবাদ একটা ফ্যাসিস্ট শক্তি যখন ফ্যাসিবাদ কায়েম করে, সে কিন্তু আসলে শুধু রাজনৈতিক শক্তি কায়েম করে না, তার পাশাপাশি তার রাষ্ট্রের শক্তি লাগে, রাষ্ট্রকে সে দখল করার মতো তার ওই রকম অ্যাপারেটাস তৈরি হয়, তার ধরেন অর্থনৈতিক শক্তি তৈরি হয়, তার কালচারাল শক্তি তৈরি হয়, তার বুদ্ধিভিত্তিক হেজিমনি তৈরি হয়। সব কিছু মিলে তো আসলে ফ্যাসিবাদটা কায়েম হয়। বাকি জিনিসগুলো তো আসলে ধরেন মানে আমরা ধরেন একভাবে বলতে পারি যে শেখ হাসিনাকে তার রাজনৈতিকভাবে আমরা ধরেন পরাজিত করতে পারছি, কিন্তু বাকি যে জিনিসগুলো সেটা তো প্রায় অক্ষুণ্ণ রয়ে গেছে বেশিরভাগ জিনিস। এখনও ধরেন মনে করেন যে মানে কি বলে যে আওয়ামী যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ দিয়ে ধরেন এখনও বাংলাদেশকে দেখা হয়। এখনও ধরেন মনে করেন যে মানে যে কি বলে যে এই কি বলে আন্দোলনের সময় যে পুলিশ মারা গেছে, সেটা আসলে সন্ত্রাসী হত্যা, এটা যে প্রতিরোধ করতে গিয়ে মারা গেছে, সেই ন্যারেটিভ এখনও ধরেন এরকম দেওয়া হয়। তো এখন এই 1 বছরে ধরেন যে জায়গাটা মানে প্রত্যাশা প্রাপ্তির যে জায়গাটা, আমরা আসলে বলা চলে যে একদম প্রায় শুরুর দিকেই হোঁচট খেয়েছি। কারণ আমরা আমাদের অনেকের মধ্যে এরকম একটা বোঝাপড়া ছিল যে এই এরকম পরিস্থিতি থেকে বাংলাদেশকে আদতে যদি আমরা একটা মানে পরবর্তী স্টেজে নিতে চাই, যে ধরনের প্রক্রিয়া আমাদের দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, সেটা আসলে এইভাবে হবে না। হ্যাঁ, সেটা এইভাবে হবে না। সেটা শুরুর দিকেই আসলে হোঁচট খেয়েছি। আপনার ধরেন মানে গণ অভ্যুত্থান বলা হয়, কেউ কেউ এখন ধরেন আন্দোলনও বলে, কিন্তু জুলাই তো আসলে জুলাই আমাদের সামনে একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি করছিল। বিপ্লব হয়েছে কি হয় না, এই বিপ্লব কি হলে হবে কি হলে হবে না, সেটা একটা ভিন্ন ভিন্ন বিতর্ক, আমি সেই বিতর্কের মধ্যে ঢুকছি না। কিন্তু একটা বৈপ্লবিক পরিস্থিতি বাংলাদেশে ছিল, ওই সময় একটা বৈপ্লবিক পরিস্থিতি ছিল। যে ধরেন আমি গতকালকে গত 2-3 দিনে, আজকেও গত 2-3 দিনে আমি ধরেন অন্তত 100 ফেসবুক পোস্ট পড়ছি যারা আমার ফ্রেন্ড লিস্টে ছিল। এর বাইরে বোধহয় এটা আরও অনেক বেশি শেয়ার পাইছি 2-4 জনেরটা, যেগুলো হচ্ছে যে ধরেন আমি নিজে আজকে একটা পোস্ট শেয়ার করছি, যে ঘটনাটা হচ্ছে এরকম যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা পকেটে চিরকুটে নাম ঠিকানা লিখে বাড়ি থেকে বিদায় নিয়ে অথবা বিদায় না নিয়ে তারা মৃত্যুর জন্য রাস্তায় নেমেছিল। তো এই যে ঘটনাটা, এর থেকে বড় বৈপ্লবিক পরিস্থিতি কি হয় আমার জানা নেই। এই ভূখণ্ডের মানুষ এর থেকে বড় বৈপ্লবিক পরিস্থিতি দেখেছে বলে আমি আসলে মনে করি। আমি কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া লাগবে, নাহলে আবার এই সমস্যাটা তৈরি করে যে আমি মুক্তিযুদ্ধের সাথে এটাকে তুলনা করছি না। মুক্তিযুদ্ধটা আলাদা ব্যাপার, ওটার সাথে কোনো কিছু পরবর্তী সময় না, মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুকেই আপনি মিলাতে পারবেন, ওটা একটা আলাদা ব্যাপার। বাংলাদেশ সময়, বাংলাদেশও না, মানে আপনি পুরোটার মধ্যেই আপনি যদি ধরেন, একদম একেবারে ধরেন ঔপনিবেশিক বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত পুরোটার মধ্যে যদি আপনি ধরেন এইখানকার মানে আমার কাছে যেটা মাঝে মাঝে ওই সময় মানে এইগুলো যখন আমি শুনি, যখন দেখি, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এখানে বোধহয় প্রতি ঘরে ঘরে ক্ষুদিরাম আছে, মানে ও জানে যে ও ফাঁসির দড়িতে যাবে, ও ইচ্ছা করেই যাইতেছে। এই যে বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে ধরনের শাসন মানে যে ধরনের ব্যবস্থার মধ্যে আমাদের ঢোকা দরকার ছিল, আমরা সেটা পারিনি। আমরা একদম এইখানে যেটা হয়েছে যে ধরেন এখানে যেটা মানে আমরা ওই যে কথাটা নিয়ে আমাদেরকে প্রচণ্ড ধরেন হাসি ঠাট্টা ট্রল করা হয়েছে যে নতুন বন্দোবস্ত, নতুন মতো, আমরা তো আসলে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছি, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে। যে পলিটিক্যাল সেটেলমেন্ট আছে এটা হবে না, মানে সেই জায়গাটাই আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন। তো সেই জায়গাটা যেটা হয়েছে যে পুরনো যে সেটেলমেন্টটা আছে, একটা সেটেলমেন্ট যখন থাকে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট যখন থাকে, এদের অনেকগুলো সুবিধাভোগী শ্রেণী থাকে, অনেকগুলো তারা এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যখন একটা নতুন সেটেলমেন্টের দিকে আপনি যেতে যাবেন, এরা এটাকে বাধাগ্রস্ত করবে বিভিন্নভাবে। এর মধ্যে ধরেন মানে এটা কোনো দল ব্যক্তির ব্যাপার না, এটা একটা গোষ্ঠীগত ধরেন স্বার্থের ব্যাপার আছে। সেই জায়গাটায় আপনারা পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না। সেই জায়গাটাতে ধরেন প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু ধরেন মনে করেন যে যেমন ধরেন আমাদের, আমি একটা লাইন একটু শেষ করি, যেমন ধরেন যে আমাদের এক দফার ঘোষণায় পরিষ্কার বলা ছিল আমাদের জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকার করা মানে হচ্ছে একটা প্রায় বিপ্লবী সরকার। সেটাতে প্রথমেই ধরেন না হয়েছে, সংবিধান বাতিল করতে দেওয়া হয় নাই, কিংবা সংবিধানকে স্থগিত করতে দেওয়া হয়নি, বরঞ্চ সংবিধানের মধ্যে এই গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে আপনার ধরেন মনে করেন যে ঘোষণাপত্র, এখন একটা ধরেন আধা গাছরা টাইপের একটা ঘোষণাপত্র অনেক দিন পরে এসে অনেক আন্দোলন করে ইয়ে দিয়ে তারপরে একটা ধরেন নিতে হচ্ছে এটা। এখন এই ঘোষণাপত্র ধরেন মনে করেন যে মানে কি বলবো, যে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, মানে এটা একেবারেই যে এরকম না। তারপরে হচ্ছে যে ধরেন
মানে যেই জায়গাগুলোতে আসলে আমাদের রাষ্ট্রের সিস্টেমের মধ্যে প্রবলেম ছিল, এইটার দেখা যায় যে প্রায় বেশিরভাগ জিনিসই কেউ পরিবর্তন করতে চায় না। মানে আমাদের এই যে 50 বছর ধরে যেটা শোনানো হয়েছে যে যেমন ধরেন 72-এর সংবিধান খুবই ভালো একটা সংবিধান, কিন্তু ধরেন আমরা আসলে এটারে চালাইতে পারতেছি না। আবার ধরেন আমাদের এখানে সব ভালো ভালো আইন আছে, কিন্তু আইন কাজ করে না, আইন কেউ পালন করে না। মানে আইন যদি ভালো হয় সেটা মানুষ পালন করবে না কেন? তাহলে তো তার মানে পালন আপনি করাইতে পারতেছেন না। সংবিধান যদি ভালো হয়, 72-এর সংবিধান যদি ভালো হয়, তাহলে ওই সংবিধান ব্যবহার করে কীভাবে বাকশাল তৈরি করা যায়, কিংবা কীভাবে পঞ্চদশ সংশোধনী করা যায়? সংবিধানের বাকশাল তো সংবিধান অনুযায়ী অবৈধ না, বাকশাল তো সংবিধান অনুযায়ী অবৈধ না। তো এই যে ব্যাপারটা, এই সিস্টেমেটিক চেঞ্জ করার জন্য ধরেন যারা এই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চায় তাদেরকে আসলে কোনোভাবে কনভিন্স করা যায়নি। এবং জনগণের ওই যে ধরেন মনে করেন যে মানে বৈপ্লবিক যে শক্তির যে উত্থান, এটা আসলে একরকম বলা যায় যে ধরেন মানে অসংগঠিত, এটা সংগঠিত শক্তি না। সংগঠিত শক্তি হলে হয়তো বা জিনিসটাকে আর একটা জায়গায় নেওয়া যেত। তবে এর মধ্যে যে একেবারে অর্জন নাই তা না, শেখ হাসিনা চলে গেছে, এটা একটা ধরেন মানে বিরাট বড় অর্জন। সেটি তো 5 তারিখে চলে গেছে। পরে যেটা হয়েছে যে ধরেন অন্তত 1 বছরে ধরেন আপনি অন্তত মানুষ অনেক জায়গাতে খুব পজিটিভলি আপনি ধরেন কথা বলার স্পেস তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোদের মধ্যে এক ধরনের মনে করেন অনেক টানাপোড়েনের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছে। একটা জায়গা আরেকটা জায়গা আমাকে বলতে হয়, যদিও এখানে অনেকগুলো কোশ্চেন আছে, যেমন ধরেন কিছু নেগেটিভ জিনিস আছে সিরিয়াসলি, যেমন ধরেন আইন শৃঙ্খলার মানে পরিস্থিতিকে ট্যাকেল করার জন্য সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে। আপনার ধরেন প্রচুর পরিমাণ ধরেন মব ভায়োলেন্স হয়েছে, হ্যাঁ, বিশেষ করে এরপরে আপনার ধরেন মানে বিশেষ করে যে ধরনের কি বলে যে মাইনরিটি, বিভিন্ন পর্যায়ের মাইনরিটি, যেমন ধরেন মাজার ভাঙা হচ্ছে, আপনার অন্য মাইনরিটিরা টেনশনে পড়তেছে, নারীরা খুব নিজেদেরকে মনে করতেছে, আনসেফ ফিল করতেছে, এই বিষয়গুলো ধরেন ট্যাকেল করতে পারেনি। কিন্তু তারপরেও ধরেন আমি যেটা দেখি যে কোনো এই ধরনের পরিস্থিতির পরে যে কোনো রাষ্ট্রে ধরেন যে কোনো বৈপ্লবিক পরিস্থিতি, বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এরপরে স্থিতিশীলতা আসতে বেশ খানিকটা সময় লাগে, 2-4-5 বছরও লাগে। ফ্রেঞ্চ রেভলিউশনে বোধহয় 4-5 বছরও লাগছিল। সেই তুলনায় ধরেন যদি আপনি তুলনা করেন অনেকটা স্থিতিশীলতা আছে, একদম যে ধরেন নাই একেবারে সবকিছু ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা যতটুকু করতে পারতাম সেই জায়গাটা যায়নি। আবার ধরেন মনে করেন যে ওই পুরনো বন্দোবস্তের যে প্র্যাকটিসগুলো, সেই প্র্যাকটিসগুলো ধরেন আবার নতুন রূপে আসছে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, ওই যে ঘুষ লেনদেন, এটা সেটা এগুলো আছে। এবং এর মধ্যে ধরেন যে একেবারে এর মধ্যে যে এই কি বলে যে আমি রাজনৈতিক দল করতেছি, সবাই সব ওরাই করতেছে, আমরাও এটার মধ্যে না, আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই, ব্যাপারটা এরকম না। অভিযোগ সবার বিরুদ্ধেই আছে, কিন্তু এই জিনিসগুলোকে আমরা সেটেল করতে পারতেছি না, এই জায়গাগুলো। ফরিদুল হক, আপনার সাথে কথা বলছিলাম, আমি আবারও আপনার কাছে ফিরতে চাই একটি বিষয় নিয়ে, যে আপনারা যেই ধরনের পরিবর্তন আনতে চান, কিন্তু আপনাদের দলের ভিতরে সেরকম কিছু পরিবর্তনের লক্ষণ তো আমরা দেখি না। গতকালকেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, তিনি সরাসরি আপনাদেরকে অভিযুক্ত করেছেন যে আপনারা কর্তৃত্ববাদী আচরণ করছেন, যেটি আপনাদের মতের সাথে মেলে না, সেটি আপনারা প্রতিষ্ঠিত করতে চান একটু জোর খাটিয়ে, এবং আপনাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারীর প্রতি অবমাননা সহ বেশ কিছু অভিযোগ আছে। তো আপনারা আসলে তাহলে কি পরিবর্তনটা আনতে পারলেন? আপনাদের কাছে সেই যে এক্সপেকটেশনটা, সেইটি কি হোঁচট খেলো না? একটা দ্বিতীয় যেটা বলছে এটা ঠিক আছে, কিছু অভিযোগ আছে, কিছু আছে, এগুলো নিয়ে তো বিভিন্ন পর্যায়ে ধরেন ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন পর্যায়ে তদন্ত এগুলো চলতেছে, এই জায়গাগুলো ধরেন আছে। কিন্তু কর্তৃত্ববাদী আচরণের ব্যাপারটা আমি ঠিক মানে এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, এটা কি ধরনের হলো। কর্তৃত্ববাদী আচরণের জন্য প্রথমত হচ্ছে ক্ষমতা লাগে। তো আমাদের কাছে তো ক্ষমতা নাই, আমরা তো রাষ্ট্র চালাচ্ছি না, তো সেই জায়গা থেকে আমরা কিভাবে কর্তৃত্ববাদী আচরণ করছি আমি এটা পরিষ্কার না। মব সন্ত্রাস যেটি বলা হচ্ছে, সেসব জায়গায় আপনাদের নেতাকর্মীদের যে ইনভলভমেন্ট, সেটি হয়তো ইঙ্গিত করেছেন না। এটাকে আসলে নেতাকর্মী কিভাবে সেট করবেন আপনি? মানে ধরেন আমাদের এখনো ওই অর্থে খুবই অল্প সংখ্যক কমিটি হয়েছে, মানে নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য যে পরিমাণ দরকার তার থেকে কিছুটা বেশি আমাদের কমিটি হয়েছে। আমাদের কমিটিতে থাকা কোনো লোক আমাদের মানে সরাসরি এই ধরনের কোনো ঘটনার সাথে যুক্ত হয়েছে আমরা এরকম মানে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নাই। আর যদি এরকম হতো তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিতাম, মানে এটাকে তো আমরা কোনোভাবে ধরেন অ্যালাউ করি না। কিন্তু ধরেন দাবি আদায়ের জন্য ধরেন শান্তিপূর্ণ প্রসেশন করা, সরকারকে চাপ তৈরি করা, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা খুবই কমন মানে রাজনৈতিক প্র্যাকটিস।
এখন ধরেন মনে করেন যে কেউ কেউ যদি এটাকে কর্তৃত্ববাদী আচরণ বলে, তাহলে আসলে আমার মানে না, যেমন বিরতির আগে ডক্টর আসিফ শাহ বলছিলেন যে সরকার এই যে মিছিল মিটিং এইগুলার মধ্য দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের একটা প্রবণতা আছে, এবং সেই মিছিল মিটিংয়ের বেশিরভাগ মিছিল মিটিং আপনারাই করেছেন, আপনাদের দল থেকেই করা হয়েছে। যেমন ছোট্ট একটা উদাহরণ বলি আমি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ চলে গেলেন, সেটি নিয়ে আপনারা আন্দোলন করলেন, দিনভর ৩-৪ দিন ধরে আন্দোলন করলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাতভর। সেটার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, কিন্তু উনি পরে ব্যাক করলেন। ঠিক আছে, এই ধরনের কিছু ঘটনার সাথে না মানে এইটা হচ্ছে যে ওই সময় জিনিসটা আউটবার্স হয়েছে, সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে ওই ঘটনাতে, কিন্তু ব্যাপারটা এটা না যে ও তখনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা আমাদের কাছে আমরা বলেছি। আমরা কিন্তু একদম শুরু থেকে কনসিস্টেন্টলি আওয়ামী লীগকে দল হিসেবে বিচার এবং তার কার্যক্রম নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে সে যাতে অংশগ্রহণ করতে না পারে, এটা কিন্তু আমাদের একদম শুরুর দিন থেকে আমাদের কনসিস্টেন্ট দাবি ছিল। এটা কনসিস্টেন্টলি আমরা বলছি, এটা আমরা হঠাৎ করে ওই দিন বলেছি ব্যাপারটা তা না। এবং আমরা কেন বলেছি সেটার পেছনে আমরা প্রচুর যুক্তি ব্যাখ্যা দিয়েছি, আমি চাইলে এখনও দিতে পারি, আমার মনে হয় এখন এটা দেওয়া দরকার নেই, কারণ আমরা এটা অনেকবার বলছি কেন আমরা এটা চাই। তো সেই জায়গা থেকে ধরেন এটা আমরা একটা গণতান্ত্রিক পথে দাবি জানিয়ে এটাকে আমরা আদায় করেছি, আমরা এইভাবে মনে করি। এখন এইটাকে ধরেন আমি শুনছি কয়েকশো আন্দোলন হয়েছে গত 1 বছরে, কয়েকশো আন্দোলন হয়েছে, সেইখানে খুব সিরিয়াসলি ধরেন মনে করেন যে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর বাইরে আপনার খুব সিরিয়াসলি আর 1-2টা ক্ষেত্রে হয়তো আমরা আন্দোলন করেছি, বেশিরভাগই ধরেন আমরা করিনি। তাহলে আমরাই কিভাবে আসলে সবটা করলাম? এর থেকে বরঞ্চ ধরেন মনে করেন যে কি বলে যে মেয়র পদে শপথ নেওয়ার জন্য ইশরাক হোসেনের সমর্থকরা যমুনা এবং ধরেন কি বলে যে সিটি কর্পোরেশন নগর ভবনকে ঘেরাও করে যেভাবে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গিয়েছে, এইটাকে কেন ওনাদের কাছে কর্তৃত্ববাদী মনে হয় না আমি জানি না, কিন্তু আমি এটাকে কর্তৃত্ববাদী মনে করি না। আমি মনে করি একটা রাজনৈতিক দল তাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ পথে যে কোনো ধরনের আন্দোলন করতে পারে, এবং বাংলাদেশের মতো জায়গাতে এটা আসলে ডিফিকাল্ট। আপনি অলওয়েজ আপনি ধরেন জনদুর্ভোগ ছাড়া আন্দোলন করবেন, এটা ডিফিকাল্ট, কারণ বাংলাদেশে ওই রকম পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা করতে পারিনি, এই কথাটা বারবার বলতে হচ্ছে। মানে এটা অনেক সময় অতি ব্যবহারে হয়তো বা হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এরকম, আপনি এটা করতে পারেননি, এখন ওই জায়গাতে আমরা এখনো যাইনি। এখনো ধরেন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দলকে, যে একটা সন্ত্রাস করে, গণহত্যা করে, তাকে এখনো বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা রাজনৈতিক দল মনে করে। তাহলে ওই সেটেলমেন্ট আপনি কিভাবে করবেন? মানে রাজনীতি করতে হলে যে আসলে বন্দুক ছেড়ে দিয়ে আলোচনার মাধ্যমে, আলোচনার টেবিলে জনগণের ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে হয়, এই যে বেসিক বোঝাপড়াটা, এই বোঝাপড়াটা আওয়ামী লীগের মধ্যে নাই। তাহলে কিন্তু এখনো কেউ মনে করে, তার মানে ওই সেটেলমেন্টের জায়গা আমরা এখনো বাংলাদেশে যেতে পারিনি। সো এই জন্য কিছু জায়গায় হয়তো বা জনদুর্ভোগ হয়, করতে অনেক সময় অনেকে বাধ্য হয়, পরিস্থিতি হয়। কিন্তু আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা আন্দোলন শান্তিপূর্ণ এবং একটা দাবি আদায়ের জন্য চাচ্ছে, দাবি আপনার কাছে যৌক্তিক মনে নাও হতে পারে, আমার একটা দাবি আপনার কাছে যৌক্তিক মনে নাও হতে পারে, আপনার একটা দাবি আমার কাছে যৌক্তিক নাও মনে হতে, কিন্তু আমি শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক কায়দায় যদি রাজনৈতিক একটা ধরেন আন্দোলন করি, সেটাকে আন্দোলন কিভাবে কর্তৃত্ববাদী হয় এটা আমার জানা নাই। যদি আমি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম তাহলে একটা কর্তৃত্ববাদীর একটা প্রশ্ন থাকতো। আরটা মানে আমি প্রসঙ্গক্রমে আমি একটা জিনিস একটু বলি, যেহেতু ওনার কথাটাই আসছে। আমি গতকালকে একটা নিউজের ইয়েতে দেখছিলাম যে ওনারা সম্ভবত 1 বছরের একটা প্রকাশ করেছেন, একটা গবেষণাপত্র, যে গত 1 বছরে কি হয়েছে। সেখানে ওনারা আবারও সেই পুরনো কাশুন দিয়ে আনছেন যে এনসিপিকে কিংস পার্টি বলা। সেক্ষেত্রে আমি দেখলাম যে নিউজে আমি দেখলাম যে একটা যুক্তি উনি দিয়েছেন যে এনসিপির 2 জন সরকারে আছে। প্রথম কথা হচ্ছে যে সরকারে যে 2 জন আছে ওনারা প্রধানত হচ্ছে ওনারা ছাত্র প্রতিনিধি এবং ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে আছে। এনসিপি গঠন হওয়ার পরে ওনারা মানে সরকারের থেকে তো এনসিপিতে আসার কোনো মানে অন্তত এখন নৈতিকভাবে সুযোগ নেই। তো এইখানে তো ধরেন মানে এনসিপির সাথে তাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক যোগাযোগ তো নাই, মানে কোনো সাংগঠনিক কোনো বন্ধন নাই। তো সেইটা দিয়ে আসলে কিংস পার্টি বলা, কিংবা মানে ধরেন এনসিপির মতো একটা দলকে কিংস পার্টি বলা, যেই জায়গা থেকে আন্ডারমাইন করা, মানে এইখানে যে ধরেন জুলাইয়ে আমি যেটা বললাম যে একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছিল, এই বিপ্লবী পরিস্থিতির মধ্য দিয়ে ছাত্র তরুণদের একটা বিরাট অংশের মানুষের মধ্যে যে এজেন্সি ক্রিয়েট হয়েছে, যে এজেন্সি তৈরি হয়েছে, পলিটিক্যাল এজেন্সি, এই এজেন্সিকে তো আপনার ধরেন এখানে আপনি খেয়াল করেন কতগুলো সংগঠন হয়েছে, বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, আধা রাজনৈতিক বিভিন্ন ধরনের সংগঠন হয়েছে না।
এই ধরনের আরও 5টা রাজনৈতিক দল হতে পারে যাদের এজেন্সিটা আসলে জুলাইয়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আরও 5টা রাজনৈতিক দল হবে। তাহলে কি আপনি প্রত্যেককেই বলবেন যে কিংস পার্টি? মানে এই যে এজেন্সিটা ক্রিয়েট হলে এজেন্সির কোনো মূল্য নেই। হ্যাঁ, এজেন্সির কোনো মূল্য নেই। কিংবা ধরেন আপনাকে কি এখন তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বিরোধী দলে থেকে রাজনৈতিক দল করতে হবে, তাহলে আপনি কেবলমাত্র বলবেন যে ইয়ে না। আপনি ধরেন বলা হয় যে কি যে সরকারি ধরেন মনে করেন যে ফেভার নাও, সরকারি ফেভার তো প্রত্যেকটা রাজনৈতিক দল নিচ্ছে, তাহলে আপনি তারা কেন কিংস পার্টি না? কেন ধরেন এনসিপি কিংস পার্টি? আপনাকে খেয়াল করতে হবে যে এই দলটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের কিংবা জুলাই বিপ্লবের অগ্নিগর্ভ থেকে এই দলটা জন্ম নিয়েছে। এদের একটা পলিটিক্যাল এজেন্সি আছে, একটা বড় অংশের মানুষের পলিটিক্যাল এজেন্সিকে তারা ধারণ করে। তো সেই জায়গা থেকে এই দলটা হয়েছে। এটাকে কিংস পার্টি বলা মারাত্মক রকম অবমাননা করা, মারাত্মক অবমাননা। ওকে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি ডক্টর আসিফ শান আপনার কাছেও জানতে চাই যে ডক্টর ইফতেখারুজ্জামান যেই মন্তব্যটি করেছেন কালকে, যে কর্তৃত্ববাদী আচরণ, বিশেষ করে এনসিপির দিকেই তিনি ইঙ্গিত করেছেন বা সরাসরি বলেছেন, কি মনে হয় যে আসলেই কি এনসিপি সেরকম কিছু করছে বা কিংস পার্টি বলা হচ্ছে? আচ্ছা, কিংস পার্টির ব্যাপারটা আমি একটু পরে আসি। আমি যদি ঠিক বুঝে থাকি, ডক্টর ইফতেখারুজ্জামান যে জিনিসটার কথা বলার চেষ্টা করেছেন যে আন্দোলন বা কর্তৃত্ববাদী আন্দোলন, আমি খুব সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন ওই রকম যে আমরা যে বিভিন্ন ধরনের আন্দোলন গত 6, 7, 8 মাসে দেখে এসেছি, এর মাঝখানে দেয়ার আর সার্টেন টাইপ অফ মুভমেন্ট যেটার মোর ফোকাস ছিল রাইটসটাকে, জনগণের রাইটসটাকে কেড়ে নেওয়া। মানে আমি যদি একদম স্পষ্ট উদাহরণ দিয়ে দিই, যে আপনি নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার পরে যেই ধরনের হচ্ছে গিয়ে সমাবেশ বা এটা দেখেছেন, সেই সমাবেশগুলোতে কিন্তু যে শুধুমাত্র যে নারী কমিশনের কিছু স্পেসিফিক প্রভিশন নিয়ে আপত্তি করা হচ্ছে তা না, বরং সেই পুরো কমিশনকে নিয়ে করা হয়েছে। পুরো কমিশনকে নিয়ে খুবই নেগেটিভ, অশালীন, অশ্রাব্য বাক্য ব্যয় করা হয়েছে, যেইটা ওই যে তার যে নাগরিক অধিকার, যে এজেন্সির কথাটা আমরা বলছি, সেটাকে প্রশ্নের মধ্যে ফেলানোর একটা চেষ্টা হয়েছে। এবং একই সাথে ওভারঅল নারীর উন্নয়ন, সেই বিষয়ে যে বার্তাটা দেওয়া হয়েছে, সেই বার্তাটাও হচ্ছে গিয়ে প্রচণ্ড নেগেটিভ একটা জায়গা থেকে এসেছে। আমার ধারণা যে ডক্টর ইফতেখারুজ্জামান যখন এই কথাগুলো বলেছেন, তো তখন মোরলেস হয়তো উনি ওইটাকে বোঝাতে চেয়েছেন যে যেই ধরনের আন্দোলনগুলো এই রকম রাইটসকে ভায়োলেট করে একটা সার্টেন টাইপ অফ গ্রুপকে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করে, সেই ধরনের জায়গাগুলোতে। সো এইটা যদি হয়, আমি যদি সেই জায়গা থেকে শুরু করি, আমি এনসিপির ওয়েলউইশার হিসেবে বলছি যে এনসিপির আমার কাছে মনে হয়েছে যেটা, যে দুইটা জিনিস। এক, উনি যেটা বলেন সেটা অ্যাবসলিউটলি রাইট, দ্যাট এনসিপি বাকিদের তুলনায় অনেক বেশি মাইক্রোস্কোপের তলায়, অ্যাবসলিউটলি। এবং যে কাজগুলো অন্য অনেক রাজনৈতিক দল করলেও বা এবং এই আলোচনা দেখলেও বোঝা যায়। এবং হ্যাঁ, এবং যেটা হচ্ছে দেখেন, আমরা যখন নারী কমিশন বা এগুলো নিয়ে কথা বলি না, আমরা খুব রেয়ারলি জিজ্ঞেস করি যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি, যে বিএনপি এটাতে আসলে কি মনে করে সেটা নিয়ে। কিন্তু সেই প্রশ্নটা আমরা অনেক সময় করি না, কিন্তু আমরা এনসিপিকে করি। এটা দুইটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে যে দেয়ার আর সাম গ্রুপস যারা বেসিক্যালি এনসিপির এগেইনস্টেই হচ্ছে গিয়ে কাজ করছেন, এবং তারা প্রতিনিয়ত হচ্ছে গিয়ে সেটাকে করার চেষ্টা করছেন তাদের রাজনৈতিক সুবিধার্থে। আরেকটা যেটা আসে এক্সপেকটেশন থেকে। মানে আমি একটু এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, যে অনেক সময় এক্সপেকটেশন থেকেও আমরা ক্ল্যারিফিকেশন চাই, অনেক সময় থেকে সমালোচনাটা বেশি হয়ে যায়। সমালোচনা না হলে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করা, ওই যে প্রশ্নের জায়গাটা, যে এই কাজটা আপনি যখন মানে এনসিপির কোনো নেতাকর্মীকে যদি বলেন যে এটা অন্যান্য রাজনৈতিক দলও করে, তখন সেই আনসারটা যাদের এক্সপেকটেশন বেশি তাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয় না, কারণ আমরা তো আপনাদের কাছ থেকে অন্য একটা এসে চেয়েছিলাম। সো ওই জায়গাটা থেকে আমি বলি যে এনসিপি, আই ডু নট নেসেসারিলি এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট হচ্ছে গিয়ে এনসিপি এরকম সবসময় কর্তৃত্ববাদী আচরণকে প্রমোট করার চেষ্টা করেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয়েছে যে এনসিপির কতগুলো উইকনেস আছে যেটা এই ধরনের একটা সন্দেহের জন্ম দিতে পারে। প্রথমত, এনসিপি এই ধরনের আচরণগুলোকে এনসিপি অনেক সময়ই খুব স্ট্রংলি ডিনাউন্স করতে ব্যর্থ হয়েছে। আপনি ওই মহিলা কমিশনের ব্যাপারে যে সেটা হয়েছে, সমস্যা হচ্ছে যেটা, যে ওই মঞ্চে যখন এনসিপির নেতৃবৃন্দ থাকেন এবং এরপরে বাকিরা যাই বলুক না কেন, যে আপনার ওই মঞ্চে থাকাটা একটা সন্দেহের জন্ম দেয়। এবং যখন ওই নেতৃবৃন্দের সামনেই এরকম একটা বক্তব্য দেওয়া হয়, সো এক্সপেকটেশন থাকে ওনারা যখন বক্তব্য দেন তখন হচ্ছে সেটাকে সরাসরি ডিনাউন্স করবেন। হয়তো ওনারা যে কোনো কারণেই হোক সেটা করেন না, কিন্তু এই স্ট্রং ডিনাউন্সটা আমরা বারবার এনসিপির কাছ থেকে এক্সপেক্ট করি। আদারওয়াইজ ওই যেটা বললাম, যে এই ধরনের একটা সন্দেহের জায়গাটা চলে আসে, যে এই স্ট্রংলি ডিনাউন্স করা।
যে বারবার, এবং যেটা হচ্ছে যে এনসিপির জন্য এটা বারবার, ইটস নট, ইউ ক্যানট, মানে এইটা যে আমি এটা গতদিন এই সময় বলেছি, এই জায়গাটা হচ্ছে কি এনসিপির একটু আমার মনে হয় রিয়েলাইজ করার দরকার আছে। কারণ উনি যেটা বললেন সেটাও একই সাথে সত্যি, যে সিভিল সোসাইটি যে গ্রুপটা এখনও আছে, সিভিল সোসাইটির একটা গ্রুপ কিন্তু খুব হাইলি স্কেপটিক্যাল এনসিপির ব্যাপারে, এটা আমাদের স্বীকার করে নিতে হবে, এটা কিছু করার নেই, এবং বাট দে আর স্টিল ইম্পর্ট্যান্ট। সো এখন ওই উনাদের ইসে করার জন্য ইউ ডোন্ট নেসেসারিলি নিড টু ড্যান্স টু দেয়ার টিউন, বাট তাদের ইসে করার জন্য ওই বক্তব্যটা, এই ডিনাউন্সিংয়ের অধিকারের প্রশ্নে যতবারই আসবে, যেমন মাজার ভাঙা, এটার ব্যাপারে এনসিপির স্ট্যান্স আছে। এনসিপি নাহিদ বোধহয় একসময় একটা স্টেটমেন্ট দিয়েও হচ্ছে কি এটাকে করার চেষ্টা করেছেন, কিন্তু যেটা হয় যে এই ঘটনাগুলো কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না। সো যখনই বন্ধ হচ্ছে না, ইট শুড বি মানে দ্য রেসপন্সিবিলিটি অফ এনসিপি টু পয়েন্ট দ্যাট আউট। সেকেন্ড যে জিনিসটা, এবং জিনিসটা আমার মনে হয় এনসিপির একটু খেয়াল করা উচিত, এনসিপি শুড স্টার্ট ক্রিটিসাইজিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে অনেক সময় যেটা হয় কি, এনসিপি যে কোনো কারণে, কারণ এনসিপির একটা ওনারশিপ আছে এই সরকারের প্রতি, বাকি রাজনৈতিক দলগুলোর প্রতি, এবং এনসিপির ওনারশিপটা খুব সম্ভবত একটু বেশি। ওই জায়গা থেকে এনসিপি অনেক সময় হেজিটেট করে বা অত কঠোর সমালোচনায় হচ্ছে গিয়ে যায় না, ওই নিয়োগকর্তা এই ধরনের জায়গা, মানে ওইটাও একটা ইস্যু আছে বা একটা আছে। এইটা আমার মনে হয় এনসিপির একটু রিথিঙ্ক করা উচিত। কেন পলিটিক্যালি এটার বিপদটা যেটা হচ্ছে, যখন আজ পর্যন্ত আপনি এই সরকারের যতগুলো ক্রেডিট দেখবেন, সেই ক্রেডিটের কোনো ভাগ কিন্তু এনসিপি পায় না। এই ক্রেডিটটা একান্তই ডক্টর ইউনূসের বা ইসের। কিন্তু যখন এই সরকার কোনো একটা খারাপ কাজ করবে, সেটার ব্যর্থতার দায়ভার কিন্তু আবার ডক্টর ইউনূসের কাছে যায় না, সেটা যায় এনসিপির ঘাড়ে। সো পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি এনসিপি যখন এরকম একটা পজিশনে দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্টকেই বারবার ডিফেন্ড করার চেষ্টা করে, বা ইন্টারিম গভর্নমেন্ট কোনো একটা ব্যর্থ কাজ করলেও সেই ব্যাপারে মুখ না খোলার ডিসিশন নেয়, তখন কিন্তু সেটা এনসিপির জন্য পলিটিক্যালি অ্যান্ড এথিক্যালি কোনো জায়গাতেই খুব একটা ভালো কোনো সলিউশন নিয়ে আসে না। সো আই থিঙ্ক এনসিপি শুড স্টার্ট রিথিঙ্কিং দ্যাট স্ট্র্যাটেজি। এটা আরও আগে করা উচিত ছিল এইটা। থার্ড যে জিনিসটা আমি মনে করি যে ওনাদের একটু ইন্টারনাল, যদিও এনসিপির এইটা স্ট্রেংথ যে তারা খুব ডেমোক্রেটিক্যালি ডিসিশন নেন, কিন্তু ইন্টারনাল পার্টি ডিসিপ্লিনের ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত যে কোন ধরনের মেসেজিং যাচ্ছে। কারণ এনসিপির আমরা সবসময়, যেমন নাহিদ ইসলাম একরকম কথা বলছেন, একটা লিবারাল, বাট দেয়ার আর আদার পিপল হু আর মেকিং sometimes silly comments, sometimes dangerous comments, যে ডেঞ্জারাস কমেন্টগুলো আপনি এত যে ট্রাস্ট অর্জন করার চেষ্টা করছেন, সে পুরো ট্রাস্ট অর্জনটাকে এক বাক্যে হচ্ছে গিয়ে ধসিয়ে দেয়। সো এই তিনটে জিনিস আমার মনে হয় যে ইট উইল মানে হেল্প দ্য পার্টি, যে ওই স্ট্রংলি ডিনাউন্স করা কন্টিনিউয়াসলি, পার্টি মেসেজিংটাকে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটু দূরে সরাই নিয়ে আসা, আর এই পার্টির ভেতরে একটা ইন্টারনাল ডিসিপ্লিন ইসে করা, সেই জিনিসপত্রগুলো করা দরকার। তাহলে এই কনসার্নগুলো অনেক বেশি কমে আসবে। আমি ছোট্ট একটি খবর, এ হলো যে এই আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, সেই উপলক্ষে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যেই সরকারি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্ভবত, এবং সেই ট্রেনে সারা দেশ থেকে মানুষ আসবেন। তো এর মধ্যে একটি ছোট্ট খবর বেরিয়েছে যে আজকে ফরিদপুর থেকে যেই ট্রেনটা এসছে 676 আসনের ট্রেন, সেটিতে 17 জন এসছেন সেই ট্রেনে। তো এটি আমি এই জন্য বললাম যে এই জুলাই ঘোষণার যে একটা আকাঙ্ক্ষা, যে হাইপটা ছিল, সেটিকে আসলে একটু স্তিমিত হয়ে গেল কিনা। সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, এই ফরিদুল হকরা সেই শুরু থেকেই জুলাই ঘোষণার জন্য দাবি দেওয়া করে আসছেন, আন্দোলন সংগ্রাম করে আসছেন। সেই জুলাই ঘোষণা আজকে দেয়া হলো, তাদের দলের শীর্ষ 5 নেতা আজকে বেড়াতে গিয়েছেন কক্সবাজার, এরকম খবর আছে, এবং তারা নিজেরাও স্বীকার করেছেন যে তারা বেড়াতে গিয়েছেন আজকের দিনে। তো সব কিছু মিলে এই জুলাই ঘোষণাপত্রটা কি আসলে একটু ঔজ্জ্বল্য হারালো নাকি? ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র গুরুত্ব কমে না, ঔজ্জ্বল্য হারাচ্ছে কিনা সেই বিষয়টা একটু অন্যভাবে আমি দেখি। কারণ এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, দেখুন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা কিন্তু গত বছর 2024 শুরু হয়েছিল। তখন একটা ডেডলাইন ছিল যে 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রটা দেওয়া হবে। তখন সরকারের হস্তক্ষেপে সেটা হয়নি। তারপরে ওনারা আরেকটা ডেডলাইন দিলেন মাঝখানে, সেটাও বাস্তবায়ন হয়নি এবং শেষ পর্যন্ত এখানে হলো। সো যেটা হয়েছে যে এইটার যে একটা, আপনার যত বেশি সময় যায় তত বেশি হচ্ছে গিয়ে সেটার গুরুত্ব একই থাকলেও
সেটার প্রতি যে অ্যাটেনশনটা থাকে সেই অ্যাটেনশনটা আস্তে আস্তে কমতে থাকে। তো সেইটা একটা আমার মনে হয় হচ্ছে কি সে মানে কাজ করেছে, কিন্তু তাতে এটার গুরুত্ব কমেনি। এই কথাটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই। কারণ দেখেন আমি জাস্ট খুব মানে যেহেতু ঘোষণাপত্রটা মাত্রই পাঠ করা হলো, সো আমি একটু দেখছিলাম যে এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এবং যে যদি রাজনৈতিক দলগুলো আমার ধারণা এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, অ্যান্ড সিন্স ইট উইল বি পার্ট অফ কনস্টিটিউশনের যেটা বলা হচ্ছে পরিশিষ্টতে থাকবে, 21 নম্বর পরিচ্ছেদে যেটা বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে আমরা আমাদের যে অ্যাসপিরেশনের জায়গায় সেইখানে ফ্যাসিবাদের বিলোপ, বৈষম্যহীনতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলা হয়েছে। এখানে আমি এবং এটার সাথে সাথে 22 নম্বর অনুচ্ছেদটাকে উপরে যে জোর দিতে চাই, সেখানে যে একদম খুব স্পষ্টভাবে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি যেন না হয় সেই অ্যাসপিরেশনটাই করা হয়েছে, এবং একই সাথে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একটা প্রত্যয় ব্যক্ত, এটা রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এবং এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমরা যখন আলোচনাটা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ না, আজকে এটার মাধ্যমে সেটার একটা আপনি একটা ফাউন্ডেশন পেলেন, সেই অ্যাসপিরেশনটা এবং অ্যাসপিরেশনের ফাউন্ডেশন। এবং একই সাথে 25-এ আমরা এটা বলেছি যে বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে আমরা এই ধরনের শাসন ব্যবস্থা আমরা স্টাবলিশ করব। 27 নম্বরে এসে সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারটা চলে এসেছে, এবং সংবিধানের তফসিলে যেটা থাকবে একটা নির্বাচিত সরকারের আন্ডারে সেই জিনিসপত্রগুলো চলে আসছে। দিস আর ইম্পর্টেন্ট কনসিডারেশন। এই যে একটা হচ্ছে কি আপনি ফাউন্ডেশনটা দিলেন, সো এই কারণে জুলাই ঘোষণাপত্রের গুরুত্বটা একদম সিগনিফিকেন্টলি থাকবে। এখন আপনি যেটা বললেন যে এইখানে ব্যর্থতার কথা যদি বলেন, যে বললেন যে আপনি একটা পুরো ট্রেন ভাড়া করেছেন তাদের 17 জন, এখানে যেটা হয়েছে সরকারের, এগেইন আই এম সরি আমি আজকে বারবার সরকারের ব্যর্থতার কথাই বলতে হচ্ছে, বাট এইটাকে যখন সরকার ওন করেছে, সরকার বলেছে যখন হচ্ছে গিয়ে আমি এই দায়িত্বটা নিলাম আমি দিব, তখন হচ্ছে গিয়ে এইটা জনগণের মধ্যে এটাকে ছড়ানো, এটা কতখানি গুরুত্বপূর্ণ, এটা কেন, এই জুলাই ঘোষণাপত্রের গুরুত্বের আলোচনা তো এইখানে হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা হচ্ছে গিয়ে জেলায়, উপজেলায়, চায়ের টঙে, সেইখানে মানুষজন। এই পর্যন্ত সরকার সেই পেনিট্রেশনের রেসপন্সিবিলিটি নেয়নি। সো আপনি যে নিয়ে একদমই নেয়নি, আপনি সেটা নেননি। তো আপনি 31শে ডিসেম্বর থেকে যে জিনিসটার আলোচনা চলছে, আপনি এখন 6, 7, 8 মাস সময় পেয়েছেন, এবং আপনি তখনই কমিট করেছেন যে সরকার থেকে একটা জিনিস দেওয়া হবে। তো তাহলে এইটার জন্য মানুষকে রেডি করা, এই যে পুরো জিনিসটার একটা এলিট সেন্ট্রিক একটা চরিত্র আছে, আপনি শুধু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে শেয়ার করেছেন, শেয়ার করে তৈরি করেছেন, আপনি মানুষকে বুঝতেই দেননি যে এই জুলাই ঘোষণাপত্রটা আসলে কি। আপনি বের হয়ে মানুষের সাথে কথা বলেন, অধিকাংশ মানুষ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের যে পার্থক্য মানুষ সেটাই পরিষ্কারভাবে বলতে পারবে না। এটা তো সরকারের ব্যর্থতা। তো আপনি যদি মানুষকে না জানাতে পারেন, আপনি যতই সুযোগ সুবিধা দেন, সেই মানুষকে আপনি আগ্রহী যদি করতে না পারেন, তাকে আপনি নিয়ে আসবেন কিভাবে? কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে যেগুলো আসলে বলা হয়েছে, আমার ধারণা সাধারণ মানুষ এগুলা মুখে মুখে বলে, কিন্তু এটি যে জুলাই ঘোষণাপত্রে সন্নিবেশিত করা হচ্ছে সেটি কানেক্ট করতে পারছে। হ্যাঁ, সেটাই, এই যে কানেকশনের ব্যাপারটা, আপনি আসলে কি চাচ্ছেন, কি ইসে করছেন। এবং দেখুন, আমরা যে অনেক সময় বলি যে মানুষজন আসলে সংস্কার বোঝে না, এটা বোঝে না, আই ডোন্ট নেসেসারিলি থিংক দ্যাটস রাইট। বিভিন্ন জায়গাতে সংস্কার, এবং এইখানে আপনি ঘোষণাপত্রে আপনি একটা কমিটমেন্ট দিচ্ছেন যে আপনি ফ্যাসিবাদ মুক্ত একটা শাসন ব্যবস্থা আপনি কায়েম করবেন। তাহলে এই যে মানুষেরও ইচ্ছা, তার যে রিফ্লেকশন, সেইটার একটা গ্রাউন্ডিং তো আপনার জুলাই ঘোষণাপত্রে হচ্ছে। তা আপনি মানুষকে সেটা জানাবেন না, আপনি মানুষকে এক্সপ্লেইন করবেন না কি হচ্ছে, আপনি না করে আপনি যদি শুধুমাত্র পড়ে দিলেন যে এই জুলাই ঘোষণাপত্র, মানুষজন বুঝতে পারলো না, তাহলে এইটা যে পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করতে পারে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর উপর। আজকে যখন এটা পড়া হলো যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডক্টর ইউনূসের পাশে বসেছিলেন, এটা কিন্তু যদি জনগণের সম্পৃক্ততা আরও বিশাল মাত্রায় থাকতো, কোনো রাজনৈতিক দলের এইটাকে অস্বীকার করার বা এইটাকে হচ্ছে গিয়ে ভুলে যাওয়ার কোনো ধরনের চেষ্টা কোনো কালে করার থাকতো না। সেই জনসম্পৃক্ততা আমরা তৈরি করতে পারি। আমি আরেকটা কক্সবাজার ঘটনার কথা বলছিলাম যে এনসিপির 5 শীর্ষ নেতা কক্সবাজার গেছেন আজকের দিনে বেড়াতে। জিনিসটা কেমন মনে হচ্ছে, যে তারা কি এই দিনের গুরুত্বটা কি বুঝতে পারেন নাই, না এখান থেকে দূরে থাকতে চেয়েছেন? এইটা খুব সম্ভবত উনি ভালো বলতে পারবেন, বাট আমরা ইম্প্যাক্টটা জানতে চাচ্ছি আপনার কাছে। ইম্প্যাক্টটা যেটা হচ্ছে, এটা তো
এখানে দুইটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে যে গুজবটা ছড়ানো হয়েছে সে গুজবটা যে ভুল আমার ধারণা সেটা অলরেডি প্রমাণিত, কিন্তু যে জিনিসটা সামনে চলে আসছে যে আজকের দিনে এইখানে হচ্ছে গিয়ে কেন অ্যাজ আ পলিটিক্যাল পার্টি এটা একটা বাজে অপটিক্স তৈরি করে। অফকোর্স এটা একটা বাজে অপটিক্স তৈরি করে। আমরা যেটা বলছিলাম যে যে রাজনৈতিক দলটা গণ অভ্যুত্থানের যে প্রিন্সিপাল সেটাকে ধারণ করে এসেছে, সে যেই দিন হচ্ছে গিয়ে যে এইটাকে ঘোষণা করা হচ্ছে, দেয়ার ক্যান বি মেনি রিজনস যে আমি ওইখানে হয়তো থাকতে পারছি না, তারা এই ডিসিশনটা নিতেই পারেন, এটা নেওয়ার মধ্যে এটা কোনো অপরাধ না। কিন্তু যেইটা হয় যে আপনি যখন রাজনীতি করতে আসছেন তখন পাবলিক পারসেপশনের একটা ব্যাপার আছে। আপনার অপোনেন্ট সবসময় ওই পারসেপশনটা মানুষকে সেল করার চেষ্টা করবে যে ওরা শিওর না, ওরা আসলে অতখানি কমিটেড না। সো আপনি যেটা হয়তো ইনোসেন্স বশতেই করেন বা যে কোনো কারণেই করেন, সেটা একটা রাজনৈতিক ভ্যালু থাকে। কারণ একজন মানুষ যখন রাজনীতি করতে আসছেন তার প্রত্যেকটা পাবলিক লাইফের পয়েন্টটাকে মানুষজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, এবং আপনার বিরুদ্ধ দল মানে আপনার সাথে মারামারি করতে হবে না, বাট আপনার রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী যে দল সেও এটার দিকে নজর রাখবে এবং খেয়াল করবে হচ্ছে কি এটাকে কীভাবে সে করতে হবে। এবং আপনার যে স্টেটমেন্টটা যে মানে বেসিক্যালি আমরা বেড়াতে এসেছি বা যে আমি মনে করি না হচ্ছে গিয়ে জনগণ এটাকে খুব কাইন্ডলি দেখবে। সো দ্যাট ইজ আ মিস্টেক অপটিক্স অনুযায়ী স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয়। জি, ধন্যবাদ। ফরিদুল হক, আপনার দলের 5 শীর্ষ নেতা যারা, আমি একেবারে নাম উল্লেখ করে বলতে চাই, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, এরা 3 জন তো জুলাই আন্দোলনের তারকা বলা যায়, জলজল করছে এবং এখনও জলজল করছে তারা। আজকে বর্ষপূর্তিতে যেখানে হাজারো মানুষের রক্তদানের বিনিময়ে এই আজকের দিনে ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছিল, সেই বর্ষপূর্তিতে আনন্দ ভ্রমণে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? মানে এখন হয়েছে যে ঠিক আছে, এটা নিয়ে প্রশ্ন যেটা মানে যেই ধরনের প্রশ্ন উঠেছে প্রশ্নটাও ঠিক আছে, কিন্তু আবার ধরেন মানে আজকে 5ই আগস্টের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে আমাদের একটা মিশ্র ব্যাপার। মানে এখানে আমাদের একটা বিজয়ের অনুভূতিও আছে, আবার হারানোর বেদনাও আছে, দুইটাই আছে এখানে। এখন বিজয়ের অনুভূতি থেকে আপনি যদি দেখেন যে তাহলে আমি তো একটা বিজয় উদযাপন করব, আমার উদযাপন করার ব্যাপার আছে, তো এটা বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে উদযাপন করেছে। সারা দেশের মানুষই আজকে গতকালকে রাত থেকে এটা আসলে শুরু হয়েছে। ধরেন বিশেষ খাওয়া দাওয়া, মিষ্টি বিতরণ, মিলাদ মাহফিল, আমরা যেগুলো আমাদের কালচারের মধ্যে ধরেন আছে, বা কনসার্টও হচ্ছে, আবার ধরেন শুকরানা নামাজও মানুষ পড়তেছে, বিভিন্ন রকম ব্যাপার হয়েছে, এটা হচ্ছে। এখন এই জিনিসটা ধরেন এটা তো যেটা হয়েছে যে জুলাই পদযাত্রা গিয়েছে পুরো 1 মাস ব্যাপী, সবাই সারা দেশ ঘুরে প্রায় 8000 কিলোমিটারের মতো জার্নি করতে হয়েছে, প্রতিদিন 2টা-3টা করে ধরেন প্রোগ্রাম করতে হয়েছে, মিছিল করতে হয়েছে। তো শারীরিক এবং ধরেন এভাবে সবাই খুবই টায়ার্ড এবং আসলে এক্সস্টেড। এই বাস্তবতাটা আছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু আপনারা রাজনৈতিক দল, রাজনীতিবিদ, আপনাদের তো আজকে ব্যস্ত থাকার কথা, আপনারা না আগে পরে তো হতেই পারে। আজকে এমনিতে যেটা হয়েছে যে আজকে আমাদের এমনিতে দলীয় কোনো কর্মসূচি নেই। আমাদের হচ্ছে যে টানা প্রোগ্রাম শেষ করে 30 তারিখে প্রোগ্রাম শেষ, আমরা 3 তারিখে হচ্ছে আমাদের ইশতেহার ঘোষণা করেছি। তো এরপরে আজকে আমরা আসলে আর কোনো প্রোগ্রাম রাখিনি, আমরা কোনো মানে প্রোগ্রাম নেই আজকে। শুধুমাত্র ওই যে সরকারি যে প্রোগ্রামটা, জুলাই ঘোষণাপত্রের যে প্রোগ্রাম, উদযাপনের প্রোগ্রাম, ওইখানে হচ্ছে কয়েকজনকে আসলে করেছে, মানে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আসলে পুরো দলের যাওয়ার কোনো ব্যাপার নেই, সুযোগ নেই। তো সেখানে আসলে এক ধরনের মানে ছিল, এক ধরনের কি বলে যে দলীয় কার্যক্রম নেই, এই ধরনের একটা পরিস্থিতি আজকে আছে। এই ব্যাপারটা ছিল যে ধরেন যদি ওই আমাদের সবাইকে যেতে হতো তাহলে হয়তো আমি আপনার সাথে এখানে আসতে পারতাম না আজকে, ওইটার ব্যাপারটা ছিল না। কিন্তু এখন ধরেন এটার ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন তুললে তোলা যায়, আবার না তুললে না তোলা। কিন্তু আমাদের দেশে একটা জিনিস হয়েছে যে মানে জিনিসগুলো একটু অসুবিধাও। ধরেন একটা ঠিক আছে যে এই প্রশ্নটা আমরা তুলতেছি, এটা ঠিক আছে, প্রশ্নটাকে আমি একদম অযৌক্তিক মনে করি না, এবং এইটা কেউ অংশে এভাবে বলা যায় যে আজকের দিনে তারা যেতে পারে কিনা, সেই প্রশ্নটাও আসলে দেওয়া যায়। আমার ব্যক্তিগত মতামত বললে আমি মিশ্র বলবো। যদি বলতেন যে আপনি যেতেন কিনা, আমি হয়তো যেতাম না। এখন ধরেন প্রত্যেকে তো তার মতো করে ব্যাপার, আর জিনিসটা হচ্ছে এটা ব্যক্তিগত ব্যাপার। এই প্রসঙ্গে আমি আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আসলে রাজনীতি যারা করবেন কিংবা যারা ধরেন পাবলিক ফেসে কাজ করবেন, তাদের আসলে ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে কিনা, এই ব্যক্তিগত জীবনের ভিতরে আমরা ইন্টারফেয়ার করব, এটা ডক্টর আসিফ সাহেব বলে দিয়েছেন। এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। মানে ধরেন এটা তো আসলে ঘোষণা দিয়ে যাওয়া না, এটা আসলে ব্যক্তিগতভাবে যাওয়া। এটাকে যেভাবে ধরেন প্রথমে
ইয়ে তৈরি করা হলো, একটা স্পেকুলেশন তৈরি করা হলো না, কিন্তু ব্যক্তিগত হলেও আবার 5 জন মিলে গেল তো এইটা ধরেন যেটা হয় যে মানে এই আমাদের যেটা প্রবলেম, মানে আমাদের ধরেন আমাকে যদি বলেন, আমি আমার এটা কিছুটা ব্যক্তিগত কথা বলছি, যে আমি আমার একেবারে ক্লোজ ফ্যামিলি এবং যে পলিটিক্যাল ক্লোজ সার্কেল এর বাইরে আমি সাধারণত কোথাও যাই না। মানে আমার যে গ্রেটার ফ্রেন্ড সার্কেল তাদের সাথেও আমি সাধারণত যাই না, কারণ রাজনীতি করতে গেলে বাংলাদেশে এই ধরনের একটা রেস্ট্রিকশন চলে আসে। এখন ধরেন ওনারা আমাদের থেকে অনেক বেশি ধরেন পপুলার, অনেক বেশি ফোকাসড, এই জায়গাটা ধরেন আছে, তো সেই জায়গাতে তাদের জন্য আসলে জগৎটা ছোট হয়ে যায়। সো এই জায়গাটা আসলে আছে। আর আরেকটা যেটা হয় যে একসাথে রাজনীতি করতে গেলে তো এক ধরনের ফ্রেন্ডশিপ গড়ে ওঠে, বিভিন্ন মাত্রায় এক ধরনের ফ্রেন্ডশিপ গড়ে ওঠে, তো সেই জায়গা থেকে ধরেন হয়তো বা গেছে। তো আমার কাছে ব্যাপারটা হচ্ছে যেটা, যে আমরা আসলে পার্সোনাল স্পেসে ঢুকে পড়তেছি এবং এটা মিডিয়াই আসলে প্রথমে ঢুকতেছে। তো এই জায়গাটা আসলে আমরা কিভাবে সেটেল করবো আমি মানে ঠিক জানি না, কারণ এটাকে ঢুকে যে পড়তেছে, মানে একটা তো ঠিক আছে আপনি যে প্রশ্ন তুলছেন এই প্রশ্নকে আমি ধরেন অ্যাকসেপ্ট করলাম, পার্সোনাল স্পেস বাদ দিলেও কিন্তু নেক্সট যে ব্যাপারটা যে আমরা এটাতে আসলে ঢুকবো কিনা সেটি যদি বিবেচনায় রাখিও, কিন্তু আপনাদের যেই পর্যায়ে নেতৃবৃন্দ ওখানে গিয়েছেন, জুলাই ঘোষণার জায়গাটায় কি আপনারা গুরুত্ব কম দিলেন কিনা সরকারকে? না না না, গুরুত্ব কম দেওয়ার তো বিষয় নাই এখানে। এখানে তো আমাদের পার্টির প্রধান নিজে স্বয়ং এখানে উপস্থিত, পার্টির প্রধান যখন উপস্থিত, কক্সবাজার বাদ দেই, আপনার কাছে এক কথাই জানতে চাই, প্রধান উপদেষ্টা আজকে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন বা ঘোষণা করলেন, আপনারা কি সন্তুষ্ট এটি নিয়ে? আমি তো আসলে আপনারা বলার এনসিপি, আচ্ছা এনসিপি, ওই তো মানে আপনারা বলতে এনসিপি বলতে গেলে এটা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা মাত্রই তো হলো, এটা নিয়ে আসলে আলোচনা করার সুযোগই হয় নাই। ইভেন আমি আসলে ঘোষণাপত্রটা আপনার এখানে স্টুডিওতে ঢুকতে ঢুকতে আমি দেখেছি, আমি ব্যক্তিগত কমেন্ট করতে পারি। ব্যক্তিগত কমেন্ট আমি 28টা পয়েন্ট আমার পক্ষে দেখা সম্ভব হয় না, আমি একটা পয়েন্ট আসলে দেখেছি, 27 নম্বর পয়েন্ট। শাহান ভাই আমার ইয়েতে আনলেন এটা, সেটা হচ্ছে যে ওই কি পদ্ধতিতে এটা সংবিধানে যাবে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচিত সরকার সংবিধান সংস্কার করে তারপরে এটাকে অন্তর্ভুক্ত করবে কিংবা এটাকে ঘোষণা করবে। আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারি। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এখানে এই প্রশ্নটা মানে সংস্কারকৃত সংবিধান এই জায়গাটার সাথে নির্বাচিত সরকারের যে ব্যাপারটা হচ্ছে, এই কনফ্লিক্টটা বারবার এখানে তৈরি করা হচ্ছে, এই কনফ্লিক্টটা এখানে বারবার তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে যে মানে দুঃখজনক যে পরবর্তী সরকার যে সংবিধান সংস্কার করবে এই ব্যাপারে আমরা এখনো সেটেলমেন্টে যাইনি, এখন এটা সেটেল হয়নি। মানে ধরে নেওয়া হচ্ছে যে একটা সংবিধান সংশোধনী করা হবে, কিন্তু আবার বলা হচ্ছে সংবিধান সংস্কার এবং সংশোধনী দুইটা এক জিনিস না, দুটো আলাদা আলাদা জিনিস। সংশোধনী হচ্ছে যে সংবিধান আছে এই সংবিধান মূল জিনিসটাকে ঠিক রেখে কিছু জিনিস পরিবর্তন করা, আর সংস্কারের ব্যাপারটা হচ্ছে যে সংবিধানের মূল কাঠামোগত সংস্কার। আপনারা তো সংবিধানটা আমরা পরিবর্তন করার সংশোধনী, এখন এই না সংশোধনী না। তো এইখানে যেটা হচ্ছে এটা নির্বাচিত সরকারের ব্যাপার না। কেন? কারণ হচ্ছে শাসন কাঠামো পরিবর্তনের ব্যাপার জনগণের ব্যাপার, জনগণ ঠিক করবে সে কোন কাঠামোর অধীনে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। 24-এর গণ অভ্যুত্থান যেন কেবল একটি অতীত অধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং হয়ে উঠুক ভবিষ্যতের প্রতি এক দৃপ্ত অঙ্গীকার। একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন এই গণ অভ্যুত্থান আমাদের দেখিয়েছে, সেই স্বপ্ন যেন প্রত্যেক মানুষের হৃদয়ে, চিন্তায় ও প্রয়াসে বাঁচিয়ে রাখা হয়। এই স্মৃতি হোক আমাদের বিবেকের জাগরণ, চেতনার দীপ্তি এবং সামষ্টিক ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয়। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।